নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকায় গেছেন আর এক ব্যবসায়ী বন্ধুর আমন্ত্রণে। সেখানে গিয়ে আচমকাই প্রচ্ছন্নভাবে ভারতকে আবার পরমাণু হামলার হুমকি দিয়ে বসেছেন। তিনি সেখানে কি বলেছেন? তিনি বলেছেন যে আমরা পরমাণু শক্তিধর দেশ, যদি আমরা মনে করি আমরা ডুবছি, তাহলে আমরা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব। অপারেশন সিন্দুর হওয়ার আগে বা অপারেশন সিন্দুর যখন চলছিল, তখনও কিন্তু এই আসিফ মুনির পরমাণু হামলার হুমকি অনেকবার দিয়েছেন। তিনি সিন্ধু নদের যে বাঁধ, সিন্ধু নদের জল এখন ভারত আটকে দিয়েছে, তারপরে তিনি বলেছিলেন সিন্ধু নদীর বাঁধ ভারত তৈরি করছে, করুক, আমরা 10টা মিসাইল মেরে উড়িয়ে দেবো। আর ঠিক কিছুক্ষণ পরে বিলাওয়াল ভুট্টো, পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনিও একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটা এমন যে সিন্ধু জল বন্টন চুক্তি যদি ভারত না মানে, তাহলে তারা যুদ্ধের মাধ্যমে সমাধান করবে। পাকিস্তান এমন একটা দেশ, এই গালে চড় মারা হলো, এদিকে কাতল, এই গালে চড় মারা হলো, কিছুক্ষণ পরে মুখ ধুয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে এসে বলবে দেখতো আমাকে কেমন লাগে। তাতে বিশ্বাসযোগ্যতায় এই লেভেলে পৌঁছে গেছে। অপারেশন সিন্দুরে বেদম মার খেয়েছে, পুরো পাকিস্তানকে দুর্মুষ করে দেওয়া হয়েছে, সেনাপ্রধানকে দুর্মুষ করে দেওয়া হয়েছে। এমন একটা বিপর্যয়ের পর আমরা কখনো শুনিনি কোন দেশের জেনারেল তার পদোন্নতি হয়ে ফিল্ড মার্শাল হয়েছে। একমাত্র পাকিস্তানে এটা সম্ভব। অপারেশন সিন্দুরে পাকিস্তানের অনেকগুলো এয়ারবেস ধ্বংস হয়েছে এবং পরবর্তীকালে এগুলো জানা গেছে পাকিস্তান গভর্নমেন্টের সরকারি টেন্ডার নোটিশ প্রকাশ করার পর তারা বিভিন্ন এয়ারবেস মেরামত, বিভিন্ন এয়ারবেসে রেডার সিস্টেম ঠিক করা, বিভিন্ন এয়ারবেসে ওয়াইফাই ইনস্টলেশন, এই সমস্ত বিষয় নিয়ে তারা গভর্নমেন্ট টেন্ডার দিয়েছে। সেখান থেকে জলের মতো পরিষ্কার যে অপারেশন সিন্দুরে তাদের কেমন ক্ষতি হয়েছে। ফাটাবাস বাজে বেশি, যারা কাজ করার ঠিক করে দেয়। আমার পরমাণু বোমা আছে, আমার পরমাণু বোমা আছে, পৃথিবীর কোনো শক্তিধর দেশ ভাগবাজি এরকম বলে বেড়াচ্ছে না, শুধুমাত্র পাকিস্তানই বলে বেড়াচ্ছে। অপারেশন সিন্দুরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো রকম নিউক্লিয়ার থ্রেট আমরা সহ্য করব না। তারপরে দ্বিতীয়বার আবার আমেরিকায় গিয়ে সেই একই হুমকি দিয়েছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির। বাদরের হাতে যদি একটা ঝুনো নারকেল দেওয়া হয়, তাহলে যে অবস্থা হয়, পাকিস্তানেরও সেই অবস্থা হয়ে গেছে। আর সেটাকে মাথায় ভাঙবে না ছুঁড়ে মারবে না খাবে, কিছুই বুঝতে পারছে না। এই প্রসঙ্গে আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমাদের এক বন্ধু বলি, পাড়া প্রতিবেশী বলি, এরকম একটা দাদা ছিল যার নাম ব্রজেন। আমরা তাকে সব ব্রেজো বলে ডাকতাম। ছোটবেলায় মারামারি হতো, মারামারি হলেই তাদের বাড়িতে একটা বিচালির পালা ছিল। সেই বিচালি পালার মধ্যে নাকি একটা শাবল লুকানো ছিল, সেটা ওই লুকিয়ে রেখেছিল। এবার যখনই কারোর সঙ্গে গন্ডগোল হতো, তখনই ওই শাবলের কথা বলতো যে বিচালি পালার নিচে শাবল রাখা আছে, আনবো, মাথায় বাড়ি মারবো। একদিন আমার সঙ্গে এরকম গন্ডগোল হলো, বারবারই ও এরকম করতে থাকলো যে শাবল আনছি, এবার কিন্তু শাবল আনছি। হ্যাঁ, হঠাৎ করে আমি একটু সাহস ধরে আমি বললাম ঠিক আছে, তো শাবল নিয়ে আয়, আমার মাথায় বাড়ি মার। তখনই সে মিনমিন মিনমিন করতে করতে বাড়ি চলে গেল। ব্রজেনের শিক্ষা হয়েছে, বেজোর শিক্ষা হয়েছে, কিন্তু পাকিস্তানের কুত্তার লেজ কোনোদিন সোজা হবে না। কিন্তু ফিল্ড মার্শাল আসিফ মুনির পাকিস্তানের আমেরিকায় গেলেন এবং দ্বিতীয়বার আবার ভারতকে পরমাণু হামলার হুমকি দেখালেন। আমি কিন্তু এর পেছনে দুটি কারণ খুঁজে পাচ্ছি। এক হচ্ছে অপারেশন সিন্দুরের যে আঘাত, সেই আঘাত থেকে, সেই আতঙ্ক থেকে তিনি একদমই বেরোতে পারছেন না। উঠতে বসতে, শুতে, ঘুমোতে সবসময় সেটা মনে করছে। আর দুই হচ্ছে এর পেছনে ট্রাম্পের যথেষ্ট মদত আছে। কেননা ট্রাম্পের প্রশাসনের যদি মদত না থাকতো, তাহলে তিনি নিজের দেশে নয়, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এইভাবে হুমকি দিতে পারতো না। কিছুদিন আগেই ঘটে গেছে ইরান ইসরায়েলের যুদ্ধ। সেই যুদ্ধের মূল কারণ কি ছিল? যে ইরান নাকি পরমাণু বোমা তৈরি করছে এবং সেটা
প্রতিবেশী দেশের পক্ষে, পৃথিবীর পক্ষে খুবই ভয়ঙ্কর। আমেরিকা এখনো পর্যন্ত এর সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু ইসরায়েলকে দিয়ে এবং শেষ পর্যায়ে নিজেরাও সরাসরি ইরানের উপর আক্রমণ করেছে। তাহলে আজকে যখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি কি বলছেন, যে আমরা যদি ডুবতে বসি তাহলে পৃথিবীর অর্ধেককে নিয়ে ডুববো, পৃথিবীর অর্ধেককে ধ্বংস করে দেব। এটাকে বিশ্বের কাছে একটা থ্রেট নয়, এটা অসুরক্ষিত গভর্নমেন্ট, এটা অসুরক্ষিত দেশ যার হাতে এরকম পরমাণু বোমা রয়েছে এবং তারা হুমকি দিয়ে চলেছে। তাহলে আমেরিকা বা পৃথিবীর অন্যান্য দেশ পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, কি বক্তব্য রেখেছে? আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি, এই ঘটনার পরে এখনো পর্যন্ত মার্কিন প্রশাসন বা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এর বিরুদ্ধে কোনো রকম প্রেস রিলিজ, কোনো রকম বক্তব্য এখনো রাখেনি। সেই জন্যই আমার দ্বিতীয় যে সন্দেহ, যে আমেরিকার মদদ ছাড়া তিনি এরকম বক্তব্য সেই দেশের মাটিতে গিয়ে রাখতে পারতেন না। এখন ট্রাম্পের পরিস্থিতি নিজের দেশে এবং দেশের বাইরে ভয়ানক খারাপ। তিনি অভ্যন্তরীণ এবং বাহ্যিক দু ধরনের প্রেশারের মধ্য দিয়েই যাচ্ছে। আমার মনে হয় আমেরিকার মদদ ছাড়া আসিফ মুনির এই ধরনের হুমকি, এই ধরনের বক্তব্য আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দিতে পারতেন না, যদি না আমেরিকার প্রচ্ছন্ন মদদ না থাকতো। আমরা যা খবর পাচ্ছি, আমেরিকাতে মূল্যবৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছেছে। আর রাতারাতি ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট 50%-এরও নিচে নেমে এসছে, আরো নেমে যাচ্ছে। এই অ্যাপ্রুভাল রেটটা কি? অর্থাৎ নিজের দেশেই তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এদিকে ভারতকে বারবার ট্যারিফের ভয়, ট্যারিফ লাগাবো, লাগাও, আরো বেশি ট্যারিফ লাগাও, আমার কাছ থেকে এই জিনিস কিনতে হবে। ভারত পরিষ্কার বলে দিয়েছে কিনবো না। রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না, ভারত সে কথাও শোনেনি। ফলে ভারতকে জব্দ করার জন্য পেছন থেকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দিয়ে তিনি এরকম হুমকি দিচ্ছেন বলে আমার মনে হয়। কেন আমেরিকা তখনই পাকিস্তানের ফিল্ড মার্শালকে ডাকেন যখন তার দরকার হয়। আমাদের এশিয়া মহাদেশের দেশগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি একটি দেশকেই ব্যবহার করেন, সে হচ্ছে পাকিস্তান। প্রসঙ্গত এখানে একটু বলে রাখি যে ট্রাম্পের এত ট্যারিফের ভয়, 50% ট্যারিফ, অমুক ট্যারিফ, তমুক ট্যারিফ, এই ট্যারিফের ভয়কে অতিক্রম করেও আমাদের ভারতবর্ষের যে স্টক এক্সচেঞ্জ রয়েছে বা স্টক মার্কেট রয়েছে সেটা কিন্তু নেমে যায়নি। ফলে ভারতকে কোনো ভাবেই তিনি বসে আনতে পারছেন না। এরই সঙ্গে একই সময়ে ব্রিক্স সম্মেলন সংগঠিত হচ্ছে, সেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, সাউথ আফ্রিকা, চায়না এরা প্রধান দেশ, সঙ্গে অন্যান্য ছোট ছোট দেশও আছে। ফলে এদের এই প্রত্যেকটা প্রধান দেশের উপরে কিন্তু ট্যাক্স চাপিয়েছে ট্রাম্প। চায়নার উপর ট্যারিফ চাপিয়েছে, চায়না কোনো উত্তর দেয়নি, যত খুশি চাপাও। ব্রাজিলের উপর চাপিয়েছে, ভারতের উপর চাপিয়েছে, ভারত কোনো কিছুর উত্তর খুব জোরালো ভাবে দেয় না, কিন্তু ভেতরে ভেতরে কাজ করতে থাকে। রাশিয়াকে স্যাংশন লাগিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গেলে সেই দেশগুলিকেও স্যাংশন লাগানোর চেষ্টা করছে। ফলে ঘরে বাইরে ট্রাম্পের এখন প্রচুর চাপ। যদি কিনা রাশিয়া, চায়না, ব্রাজিল, ভারতের মতো এত বড় বড় দেশ একসঙ্গে মিলিত হয়ে যায়, সেটাও একটা বড় মাথা ব্যথার কারণ। সেই জন্যই ভারতকে জব্দ করার জন্য, ভারতকে ফাঁদে ফেলার জন্য ট্রাম্পের নেতৃত্বে আসিফ মুনির এই নাটকটা শুধু করে যাচ্ছে। পরিশেষে এই কথাগুলি বলে আমি আজকে আমার ভিডিও শেষ করব। পাকিস্তানের ফিল্ড মার্শালের এইরকম আচমকা পরমাণু হামলার হুমকি দেওয়ায় হয়তো ভারতবর্ষের অনেকেই চিন্তিত, কিন্তু আমি বলছি চিন্তার কোনো কারণ নেই। কেননা পাকিস্তানের ঘোষিত নীতি দুটো, এই দুটো নীতির উপরে পাকিস্তান চলে। এক হচ্ছে মিথ্যা কথা বলা, অজস্র মিথ্যা বলে যাও, সেটা বলে নিজের দেশের জনগণকে। আর দুই হচ্ছে ক্রমান্বয়ে হুমকি দিয়ে যাও। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি ওরা যুদ্ধটাকে নামিয়ে নিয়ে এসে কোথায়, টুইটার, ফেসবুকে। প্রকৃত যুদ্ধ করার মতো ক্ষমতা, প্রকৃত যুদ্ধ করার মতো আর্থিক বল কোনোটাই এখন আর পাকিস্তানের নেই। তাই ভারতবর্ষের জনগণকে আমি বলছি একদম চিন্তিত হবেন না, কেননা ফাঁকা আওয়াজ দিতেই থাকবে, আর এইভাবেই পাকিস্তান থাকবে চিরকাল।
ট্রাম্পের কাছে এখন তুরুপের তাস পাকিস্তান। পাকিস্তানকে দিয়েই ভারতকে জব্দ করার চেষ্টা করছে, পাকিস্তানকে দিয়েই ভারতকে বাগে আনার চেষ্টা করছে, ঠিক যেমন ভাবে ইরানকে করেছিল। মুসলিম কান্ট্রি বলে খুব চিৎকার করছিল। পরে যখন আসিফ মনি আমেরিকা গেলেন, মিটিং সেরে আসলেন, এসে আগের স্থান থেকে সরে দাঁড়ালেন যে ইরান তুমি তোমার মতো তুমি সামলাও, আমি তোমার সঙ্গে নেই। উপরন্তু এমন ব্যবস্থা করে এলেন যাতে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা পাকিস্তানের মাটি ব্যবহার করতে পারে। পাকিস্তান কোনোদিন কারো আপন হতে পারেনি। আমেরিকা যখন আফগানিস্তানকে বসে আনতে চেয়েছে তখনও সেই তুরুপের তাস ছিল পাকিস্তান। আমেরিকা যখন ইরানকে বসে আনতে চাইছে তখনও তুরুপের তাস ছিল পাকিস্তান। এখন আমেরিকা পাকিস্তানকে দিয়ে ভারতকে বসে আনার চেষ্টা করছে। আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে কাশ্মীর নিয়েও ট্রাম্প তার বক্তব্য রাখবে, তার মতামত রাখবে।